জিওগ্রাফি ইবুক চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ, বহিঃবিধৌত সমভূমি, ড্রামলিন এবং কেম। এখন আমরা আলোচনা করব হিমবাহ ও জলধারার মিলিত কাজের ফলে গঠিত ভূমিরূপ। অবশ্যই এটা সঞ্চয় কাজ, আর আগের দিন যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা শুধুমাত্র হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ ছিল। আর আজকে এই ভূমিরূপটা হিমবাহ এবং জল এই দুটো একসাথে মানে মিলিত কার্যের ফলে যে ভূমিরূপগুলো গড়ে ওঠে সেগুলো সম্পর্কেই জানব। আর এই ভূমিরূপগুলো সবসময় সর্বদাই পর্বতের পাদদেশে কিন্তু গড়ে ওঠে। সবসময় এই যে সঞ্চয়গুলো হয় সবসময় পর্বতের পাদদেশে। কি কি ভূমিরূপ গড়ে ওঠে? প্রথমত বহিঃবিধৌত সমভূমি, ড্রামলিন, কেম, এস্কার আর কেটেল, এগুলো এবার আমরা একটা একটা করে আলোচনা করব। প্রথমত যে সমভূমিটা আছে সেটা হচ্ছে বহিঃবিধৌত সমভূমি। ঠিক আছে, এটাকে ইংরাজিতে বলা হয় আউট ওয়াশ প্লেন। আউট মানে কি? বাইরে, বহি মানে বাইরে, আর বিধৌত, ধৌত মানে হচ্ছে যেটা মানে ধুয়ে নিয়ে যায় বা ধুয়ে নিয়ে যাওয়া। ওয়াশ মানে আমরা জানি যে ধুয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে বহিঃবিধৌত সমভূমি। বহিঃবিধৌত সমভূমিটা কিভাবে গড়ে ওঠে দেখো, এটা একটা চিত্র আছে। এই যে জায়গাটা শ্যাডো করা আছে পেন্সিল দিয়ে, এটা একটা হিমবাহ। এটা কি হয় না, উঁচু পর্বত থেকে হিমবাহ সৃষ্টি হচ্ছে, আর সে আসে কোথায় না পর্বতের পাদদেশে। যখন আসে ঠিক সেই মুহূর্তে হিমবাহ এবং জলধারা, এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ জালের মতো নেমে যাচ্ছে, এগুলো একটা নদীর প্রবাহ বা জলধারা। তাহলে হিমবাহ প্লাস জলধারা এই দুটোর একসঙ্গে মিলিত কার্যের ফলে যে সমভূমি গড়ে ওঠে, ঠিক এই জায়গাটায় যে সমভূমি গড়ে ওঠে সেটাকে আমরা বলবো বহিঃবিধৌত সমভূমি। কিভাবে গড়ে ওঠে না, এই জায়গাটা উঁচু একটা পর্বত, এই জায়গাটা, ঠিক আছে। এখান থেকে কি হয়, এই যে হিমবাহর যে আসছে, আসার সময় নুড়ি, বালি, কাঁকড় এগুলো সমস্ত কিছু নিয়ে আসে। আসার সময় যখন সে পাদদেশে পৌঁছায় তখন কি হয়, ঠিক যখন এই জায়গাটায় পৌঁছে গেল পাদদেশে, এই জায়গাটা মানে পাদদেশ, এখানে উঁচু জায়গা, এই জায়গাটা পাদদেশ, যখন পৌঁছে গেল তখন সেখান থেকে এই হিমবাহগুলো গলে নদীর সৃষ্টি হয়। ঠিক এই যে যেগুলো আসছে, এটা একটা, এই যে জায়গাগুলো আসছে, ঠিক আছে। এবার সে নদীটা কি করে, এই কাঁকড়, নুড়ি, বালি এগুলো বয়ে নিয়ে আসে, বয়ে নিয়ে এসে এই জায়গাটায় জমা হয়, এই জায়গাটায়। তাই একেই বলা হয় বহিঃবিধৌত সমভূমি। পুরোটাই কিন্তু একটা সমভূমি, কিসের না নুড়ি, বালি, কাঁকড় দিয়ে তৈরি। আর এটা যেহেতু পুরো এই টোটাল ভূমিরূপ থেকে বাইরে সৃষ্টি হয়, আর নুড়ি, কাঁকড়, বালি এগুলো ধুয়ে নিয়ে আসে, তাই এর নাম দেওয়া হয়েছে বহিঃবিধৌত সমভূমি। এখানে আমি লিখে দিলাম এই যে জায়গাটা আছে সেটা হচ্ছে বহিঃবিধৌত, ঠিক আছে, সমভূমি। তাহলে প্রথম যেটা আছে সেটা আমাদের হয়ে গেল। মানে আমরা এটাই লিখব, যদি কাকে বলে বা একটা ভূমিরূপ বর্ণনা করতে দেয় তাহলে লিখব পর্বতের পাদদেশবর্তী অঞ্চলে হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে যে সমভূমি গঠিত হয় তাকে বহিঃবিধৌত সমভূমি বলে। উঁচু পর্বতের পাদদেশে হিমবাহ এসে পৌঁছালে, মানে যখন এখানে এসে পৌঁছালে তা গলে নদীর সৃষ্টি হয়। সেখানে হিমবাহের বয়ে আনা পাথর, নুড়ি, কাঁকড় ইত্যাদি সঞ্চিত হয়ে আউট ওয়াশ প্লেন বা বহিঃবিধৌত সমভূমি গঠন করে। নেক্সট যে ভূমিরূপটা আছে সেটা হচ্ছে ড্রামলিন। ইংরাজিটাও সেম, ড্রামলিন। এখানে যে চিত্রটা দেওয়া আছে এর মধ্যে ড্রামলিন হচ্ছে এইগুলো, ঠিক আছে। আমি এখানে অ্যারো দিয়ে লিখে দিলাম, এগুলো হচ্ছে ড্রামলিন। এবারে আমি বলবো যে ড্রামলিন কিভাবে গড়ে ওঠে আর সেগুলো কেমন দেখতে হয়। দেখো,
সেম একই জিনিস কি হয় না, পর্বতের পাদদেশেই সঞ্চিত হবে। এই জায়গাটা কিন্তু টোটাল এখান থেকে এতটা কিন্তু পর্বতের পাদদেশ, এই জায়গাটা, ঠিক আছে, এটা হিমবাহ। এখানে এসে এই জায়গাটা এসে গলছে, এই জায়গাটা যদি আমি ডট লাইন করি এই জায়গাটা এসে হিমবাহটা গলে যায়, ঠিক আছে। বেশ, তো কি হয় চলো, হিমবাহের সঙ্গে যে বালি নুড়ি এগুলো বয়ে আসে সেগুলো কি হয় না সঞ্চিত হয় কোথায়, পর্বতের পাদদেশে। কিভাবে সঞ্চিত হয়, যে আমরা দেখেছি যে নৌকা ঠিক এরকম নৌকা হয়, ঠিক এর বিপরীত মানে উল্টানো নৌকার মতো বা আধখানা ডিমের মতো বা চামচের মতো হয় এগুলো, দিয়ে টিলার মতো এক ধরনের ভূমিরূপ সৃষ্টি করে। একেই বলবো আমরা ড্রামলিন। ড্রামলিনকে আর একটা বলা হয় ডিম ভর্তি ঝুড়ি বা ডিমের ঝুড়ির ভূমিরূপ। এটা পরীক্ষার সময় আসতে পারে যে ডিম ভর্তি ঝুড়ি বা ডিমের ঝুড়ির ভূমিরূপ কোন ভূমিরূপটাকে বলা হয়, অবশ্যই ড্রামলিন। এটা দেখতে কেমন হয়, ধরো এই জায়গাটা, এই ছবিটা যদি আমি একটু জুম করি মানে একটু বড় করি, তাহলে ঠিক এরকম ভূমিরূপটা হবে, এই রকম হবে। এগুলো ঠিক এতটা পোর্শন, এগুলো নুড়ি দিয়ে এরমভাবে ছোটো 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 করে ভরাট থাকবে নুড়ি দিয়ে, ঠিক আছে। আর এগুলো এরকম ছোটো 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 দিয়ে ভরাট থাকবে। এটা দেখতে ঠিক ডিম ভর্তি ঝুড়ির মতো মনে হবে, ঠিক এই জায়গাটায় এটা, ঠিক আছে। এই যে ভূমিরূপগুলো আছে সেটা একটা চিত্রের মধ্যেই আমি দেখিয়েছি, কারণ এগুলো একসাথেই গড়ে ওঠে হিমবাহের শেষে, যেখান থেকে পর্বতের পাদদেশটা শুরু হয়। যদি বলা হয় ড্রামলিন কাকে বলে, বা যখন লিখবে তখন এটাই লিখবে যে হিমবাহের সঙ্গে বয়ে আসা বালি ও কাদার সঙ্গে বিভিন্ন আকৃতি নুড়ি পাথর অবক্ষেপ হিসেবে সঞ্চিত হয়ে উল্টানো নৌকা বা আধখানা ডিম বা চামচ আকৃতির যে টিলার মতো ভূমিরূপ সৃষ্টি করে। এটা কিন্তু অ্যাকচুয়ালি উঁচু, তাই এটাকে টিলাও বলা হয়। টিলার মতো যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে ড্রামলিন বলে। এই ড্রামলিনগুলো মনে রাখবে, এই যে উচ্চতা কিন্তু হয় 6 থেকে 60 মিটার, এর উচ্চতাটা হয়, ঠিক আছে। এর উচ্চতা লিখে দিলাম, উচ্চতা। আর এর দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য এটা, এর দৈর্ঘ্যটা হয় 2 থেকে 3 কিমি, ঠিক আছে। তার মানে বুঝতে পারছো উচ্চতা মিটারে আর দৈর্ঘ্যটা কিন্তু কিলোমিটারে। এই ভূমিরূপটায় আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, ধরো হিমবাহটা যেদিকে প্রবাহিত হয়, মানে আমি যদি ধরি এই দিকটায় প্রবাহিত হয়, তাহলে যে দিকটায় হিমবাহ প্রবাহিত হবে সেই দিকটা হবে কি না অমসৃণ, ঠিক আছে, অমসৃণ। আর ঠিক বিপরীত দিকে মানে এই দিকটা হবে কিন্তু মসৃণ, মানে প্রবাহের দিকটা হয় অমসৃণ আর বিপরীত দিকটা হয় আমাদের কি না মসৃণ। হ্যাঁ, এখানে আর একটা আমি বলতে ভুলে গিয়েছিলাম যে ডিমের ঝুড়ির ভূমিরূপ বা ডিম ভর্তি ঝুড়ি, ইংরাজিতে এটাকে বলা হয় বাস্কেট অফ এগস টোপোগ্রাফি, ঠিক আছে। বেশ, আর একটা জিনিস যেটা শর্ট প্রশ্নতে আসতে পারে, যেমন আমরা দেখি ধরো এই যে একটা বহিঃবিধৌত সমভূমি, ঠিক আছে। তো এই সমভূমি যখন নদী দ্বারা বিচ্ছিন্ন হবে কিভাবে, যেমন এটা একটা সমভূমি আছে, হ্যাঁ, তো এর মধ্যে এটা একটা নদী আসছে, এই দিকটা দিয়ে নদী বয়ে আসছে, তার মানে কি দুটো বিচ্ছিন্ন হয়ে গেল। তখন সেই সমভূমিটাকে আমরা বলবো কি না ভ্যালি ট্রেন। ভ্যালি মানে উপত্যকা, আর ট্রেন মানে জানি ট্রেনটা আমরা ট্রেন লাইন তো দেখেছি, যেদিকে যায় জমিটা এদিকে এদিকে দুই দিকে বিচ্ছিন্ন হয়ে যায়। তো ঠিক সেরকম নদী যখন এই দিকটা দিয়ে যাবে তখন এই জায়গাটাকে বা এই উপত্যকাকে বা এই সমভূমিটাকে বিচ্ছিন্ন করে, তখন তাকে বলা হয় ভ্যালি ট্রেন। মানে এক কথায় বহিঃবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে আমরা বলবো ভ্যালি ট্রেন। এই ড্রামলিনগুলো কোথায় দেখা যায়, বিভিন্ন জায়গায়, কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চল, উত্তর আয়ারল্যান্ড, এগুলোতে দেখা যায়। তাহলে দুটো আমাদের হয়ে গেল, একটা বহিঃবিধৌত সমভূমি আর একটা ড্রামলিন। এরপর যে ভূমিরূপটা আছে সেটা হচ্ছে কেম। এর ইংরাজি উচ্চারণটা কিন্তু সেম, KAME, কেম। ধরো আমি বললাম যে হিমবাহটা এই জায়গাটায় শেষ হয়ে গলে যায়, যদি না গলে হিমবাহটা যদি বয়েই আসে, ঠিক আছে, তাহলে কি হবে,
এই পাদদেশে যেখানে হ্রদ আছে বা যে জায়গাগুলোতে অবনমিত অংশ বা যে জায়গাগুলো নিচু, সেই জায়গাগুলোতে কি হবে, হিমবাহ যখন বয়ে যাবে তখন হিমবাহের সাথে বয়ে আসা নুড়ি, বালি, কাঁকড় বা কাদা সেই হ্রদ বা সেই অবনমিত অংশগুলোতে সঞ্চিত হতে থাকবে। দিয়ে সঞ্চিত হতে হতে যখন সেগুলো এই রকম তিন কোণা বা ত্রিভুজের মতো বা এই তিন কোণা বদ্বীপের মতো হবে, তখন যে ভূমিরূপটা সৃষ্টি করবে তখন আমরা তাকে বলবো কি না কেম। এরকম তিন কোণা এগুলো প্রত্যেকটা কি না কেম। তার মানে বুঝতেই পারছো যে প্রত্যেকটা ভূমিরূপ নুড়ি, বালি, কাঁকড় এগুলোর দ্বারাই কিন্তু গড়ে উঠছে, যেগুলো হিমবাহ বয়ে নিয়ে আসছে কোথায় না পর্বতের পাদদেশে। শুধু কি গঠনটা আলাদা। যখন নুড়ি বালিগুলো এইভাবে জমে হ্রদের মধ্যে জমে ভরাটে তিন কোণা এরকম বদ্বীপের মতো বা ত্রিভুজাকৃতির হয়, তখন তাকে আমরা কি বলবো কেম। আবার নুড়ি, বালি, কাঁকড়গুলো যখন এরকম উল্টানো নৌকার মতো হবে, তখন তাকে আমরা কি বলবো না ড্রামলিন। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, শুধু গঠনগত পার্থক্য, কিন্তু দেখো এর অবস্থান একই, সেম, হিমবাহের এবং জলের সঞ্চয় কার্যের ফলেই গঠিত। কোথায় গড়ে ওঠে না পর্বতের পাদদেশে। ঠিক আছে, শুধু দেখো এর আকৃতি এইগুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না, এই আকৃতিগুলোই কিন্তু মাথায় রাখতে হবে। হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের একটা অরিজিনাল ছবি দিলাম। এই একটা ছবির মধ্যেই প্রত্যেকটা ভূমিরূপ দেখতে পাবে। তাহলে ভূমিরূপগুলোর মধ্যে আমরা এই তিনটি আলোচনা করলাম। বাকি যে দুটো থাকলো এসকার এবং কেটল, এই দুটো আমরা পরের পার্টে আমরা আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে এবং যদি কিছু অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাবে।